রাত ১টা। রুষা বসে আছে তার নিজের রুমে। তার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা কি হতে চলেছে সে আদৌ বুঝতে পারছে না। আগামীকাল তার বিয়ে, অথচ সেটার জন্য সে এখনো প্রস্তুতে নয়। আজ থেকে ১ মাস আগের কথা। রুষাদের পরিবার যৌথ, তাই অনেক কিছু তাদের ভেবেচিন্তে করতে হয়। রুষার বড় বোন আছে, সে ডিগ্রি নিয়ে পড়ছে। যখন তার বিয়ের প্রস্তাব আসে তখন তাকে দেখে মনেই হয়নি যে সে এই বিয়েতে রাজি নয়। রাজ চৌধুরী রুষার বোনের হবু বরের নাম। অনেক বড় লোক ওরা। আমার আপুকে একদিন কলেজে যেতে দেখেই পছন্দ করেছিল। কতই না খুশি হয়েছিলাম আমি। আমার তো অত বড় লোক নেই, বলতে গেলে মধ্যবিত্ত, এর চেয়ে কম। শুধু দাদুর রেখে যাওয়া বাড়িটির উপর নির্ভর করেছে আমাদের সবার ভবিষ্যৎ। বাড়ির সবাই খুব খুশি ছিল। ও হ্যাঁ, আমার আপুর নাম সাহানা। দেখতে শুনতে আমার চেয়েও অনেক সুন্দরী। এত বড় বাড়িতে বিয়ে হবে দেখে ভয়ে বাবা প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বাড়ির সবাই বলেছিল বেঁচে থাকতে একটি মেয়ের ভবিষ্যৎ অন্তত গড়ে দিয়ে যা। এমনকি আপু বলেছিল সে রাজি। বাবা সেদিন সুখের কান্না কেঁদেছিল আমাদের দুই বোনকে জড়িয়ে ধরে। বাবা আজকেও কাঁদছে, কিন্তু সুখে নয়, দুঃখে, অপমানে, কষ্টে। আমার বোন সাহানা গায়ে হলুদের সন্ধ্যায় বাড়ি ছেড়ে পালিয়েছে তার প্রেমিককে নিয়ে। যাওয়ার সময় অনেক বড় একটা কাজ করে গেছে। বাবা ধার করে যে গহনা শাড়ি কিনেছিল তাও নিয়ে গেছে। পালার লোকেরা, এমনকি ঘরের মানুষগুলো পর্যন্ত দু কথা শোনাতে ছাড়েনি। কিন্তু বরপক্ষ এই বিয়ে বন্ধ করতে রাজি ছিল না। তাদের সম্মানের প্রশ্ন ছিল। আমাদের এলাকার রশিদ কাকা বরপক্ষ রাজের চাচু খুব ভালো বন্ধু, তাই ওনার কথাই ওরা সকলে আমাকে ওই বাড়ির বউ করে নিতে রাজি হয়েছে। কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমি মাত্র ক্লাস 9-এ পড়ি। চোখে আমার কত বড় স্বপ্ন, অনেক বড় হতে হবে। বাবা মাকে সুখে রাখা, কত নিমেষে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার কিছু করার নেই। বাবা আর মা যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, মারে, তুই তো সবসময় চেয়েছিলি আমি আর তোর মা যেন সুখে থাকি। তুই এই বিয়েটা করলে আমরা অনেক ভালো থাকবো। আজ তুই পারিস আমাকে আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে। এ অসহায় বাবাকে তুই তার সম্মান ভিক্ষা দে, ভিক্ষা দে। আমি আর কিছু বলতে পারিনি, শুধু কেঁদেছি। সব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। এ বাড়িতে আমি আর মাত্র কয়েক ঘন্টার অতিথি। তারপর আমার স্বপ্ন একটা সম্মানের কাছে শেষ হয়ে যাবে। সবাই আমাকে ঘিরে আনন্দ করছে, আমাকে সাজাচ্ছে। সবার এই আনন্দ দেখে আমিও আর হাসার মতো একটা নাটক করতে পারছি না। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার সময় রাজবাবুকে দেখে এক্কেবারে মনে হয়নি সে আমাকে বিয়ে করতে রাজি নয়। আমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন সবাই কাঁদছিল, কিন্তু বাবা একটি কথা বলেছিল, মনে রাখবি, তোর বোন যেটা পারেনি সেটা তোকে পারতে হবে, না হয় তুই আমার মেয়ে নয়। বাবার এ কথার অর্থ আমি ঠিক বুঝতে পেরেছি। বড় বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম অনেকে আমার সাথে রাজবাবুর বিয়েটা মেনে নিতে পারেননি। জানি না কি হতে চলেছে আমার সাথে। শ্বশুর শাশুড়ি আমাকে স্বাচ্ছন্দ্যে ঘরের ভিতরে নিয়ে গেল। এবার রাজবাবুর আসল চেহারাটা বেরিয়ে গেল। ঘরে প্রবেশের সাথে সাথে গলা থেকে ঝাপটা মেরে মালাটা খুলে ফেলল এবং সকলের সামনে রূঢ় ব্যবহার করেছেন। আমার শাশুড়ি মা যখন ভাবিকে বললেন আমাকে ভেতরে নিয়ে যেতে, তক্ষুনি উনি বলতে লাগলেন, আমি বুঝলাম না কাকিমা, আপনাদের রুচি এত খারাপ হলো কি করে? এরকম গাইয়া লেখাপড়া না জানা মেয়েকে কি করে এই ঘরের বউ করে আনলেন? আমাদের সাথে ওকে মানায় না। বাবা মা গুলো কেমন বড়লোকের ছেলে বলে হাতছাড়া করেনি। আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আগের রশিদ কাকা বলে দিলেন, বৌমা সাবধান, এ কথা বলো। রুষা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। শুধু লেখাপড়া করলে হয় না, মনুষ্যত্ব থাকতে হয়। তাছাড়া ও তো বিয়েতে রাজি হয়েছে শুধু বড়বাবুর সম্মান কথা চিন্তা করে। কি বড়বাবু? আমি ঠিক বললাম। তখন উনি এগিয়ে এসে বললেন, আমি যখন রুষাকে এই বাড়ির বউ করে এনেছি তখন নিশ্চয় ভালো বুঝে বলে এনেছি। এরপর কাজের বুয়াকে ডেকে আমাকে ঘরে নিয়ে যেতে বলল।
রাজবাবু একতরফা চিৎকার করে যাচ্ছে। ওনার এমন আচরণে আমি একটুও অবাক হইনি। কারণ আপুও তো পছন্দের মানুষকে পাওয়ার জন্য আমাদের সকলের ভালোবাসা ভুলে পালিয়ে গেছে। পুরনো ঘর এখন চুপ। হয়তো কেউ আর চিৎকার করতে পারছে না। দরজা আটকানোর শব্দে দ্রুত থেকে নেমে দাঁড়ালাম একপাশে। ওনার চোখ দুটো ভীষণ লাল। ভয়ে আমার হাত পা কাঁপছে। উনি খুব জোরে হেঁটে আমার পাশে এসে দাঁড়ালেন। আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু অনেক কষ্টে চুপ করে আছি। আমার হাতটা ধরে এক টানে বারান্দায় নিয়ে গেলেন। আমার খুব লাগছে, ছাড়ুন আমাকে। চুপ কর, তুই কি ভেবেছিস আমি খুশি হয়ে তোর হাত ধরেছি? এত সিনকেট করবে বুঝতে পারিনি। ভেবেছিলাম আমাকে বুঝবে। তোর মতো মেয়েকে আমি আমার জুতো পরিষ্কার করার জন্যই রাখবো না। কে বলেছে তোকে এই বিয়ে করতে? তোর যে এত লোভ তা আমি আগে বুঝিনি। আমি এসব বলেই দরজা বন্ধ করে চলে গেলেন। আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচব না। সারা রাত আমি বারান্দার জেগে কাটিয়ে দিলাম। সকালে ঘুম ভাঙতে দেখলাম বারান্দার দরজা খোলা, কিন্তু রাজবাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর আমার চেয়ে একটু বড় একটা মেয়ে এলো। বৌমণি, তুমি এখনো জামা কাপড় চেঞ্জ করনি? হায় হায়, সংকোচ কাটিয়ে জিজ্ঞাসা করলাম, ওকে? আমি তুলি, রাজভাইয়ের কাজিন। কথায় কথায় জানতে পারলাম রাজ তার বাবার একমাত্র ছেলে। এখানে আমার শ্বশুর, তার ছোট ভাই এবং তাদের বোন একসাথে থাকে। তার মানে আমাকে যে আরও কত কিছু সহ্য করতে হবে কে জানে। বৌমনি, কি ভাবছো? এই নাও, শাড়িটা পরে নাও, আমি কিছুক্ষণ পর আবার আসবো। বলেছিলাম কি তোমার ভাইয়া নিচেই আছে? ও আচ্ছা, ঠিক আছে। শাড়িটা চেঞ্জ করে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম রাজবাবু ভেতরে এসলেন। আমাকে দেখেই চোখ রাঙানো শুরু করলেন। তখন রুম থেকে মোবাইলটা নিয়ে চুপচাপ বেরিয়ে গেলাম। আমিও ওনার পিছু পিছু বের হলাম। নিচে নামতেই অনেকে আর চোখে আমাকে দেখতে লাগলো। তুলি আমাকে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আমি বসতে রাজসহ আরও অনেকেই উঠে চলে গেল। শাশুড়ি মা আমার পাশে এসে দাঁড়ালেন। কিছু মনে করো না মা, আমার ছেলেটা একটু এরকমই। নাস্তা শেষ করে উঠতেই মা আমাকে নিয়ে বাগানে এলেন। তুলিও এলো আমার সাথে। শোনো মা, তোমাকে একটা কথা বলি। রাজ আমার একমাত্র ছেলে, কিন্তু আমি আমার ছেলেকে কখনো আপন করে পাইনি। কারণ সে তার বাবা মার চেয়ে বাইরের মানুষকে খুব বিশ্বাস করে। আমি জানি তুমি হয়তো এই বিয়েটা মেনে নিতে পারছো না, কিন্তু তুমি হয়তো জানো না এই বিয়েটা না করলে রাজকে আর বিয়ে করাতে পারতাম না। আমরা ওর জন্য অনেক সম্বন্ধ দেখেছি, কিন্তু এই বাড়ির কিছু লোক সবগুলো সম্বন্ধ ভাঙন ধরেছে। এমনকি রাজকে ভুল বুঝিয়েছে। ও যেদিন প্রথম এসে বলেছিল ও একটা মেয়েকে পছন্দ করে, সেই দিন আমি আর তোমার শ্বশুর নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সাহানা যখন পালিয়ে গেল, তখন হয়তো ভেবেছিলাম আমার ছেলে আর কাউকে পাবে না। রশিদ যখন এসে তোমার কথা বলল, তখনই আমরা রাজি হয়ে যাই। কারণ এই লগ্নে বিয়েটা যদি আমরা দিতে না পারতাম, ওকে ওই অসামাজিক মেয়ে আদিতির সাথে বিয়ে দিতে হতো। না হয় বিয়ে না দিয়ে বসিয়ে রাখতে হতো। ও না হয় তোমার চেয়ে 10 বছর বড় হবে। আমি জানি আমার ছেলে তোমাকে কিছুতেই মেনে নিবে না। তবুও তোমাকে চেষ্টা করতে হবে। আমাদের জন্য, তোমার বাবা মায়ের জন্য। স্ত্রীর অধিকার তোমাকে আদায় করতে হবে। অনেকজন অনেক কিছু বলবে, তবুও তোমার স্বামীকে ফিরিয়ে আনার জন্যই তোমাকে চেষ্টা করতে হবে। তুমিই পারবে। বলো, এই অভাগী মাকে কথা দাও। আমি মায়ের হাতের উপর হাত বাড়িয়ে দিয়ে বললাম, কথা দিলাম। মা আমার কথা শুনে চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছলো। বৌমা, আমি ভেতরে যাচ্ছি। তুলি, তুই ওকে নিয়ে আয়। মা চলে যাওয়ার পর তুলি আমার পাশে এসে বসলো। আচ্ছা, অদিতিকে, আমার ফুপির মেয়ে, তুমি তো জানো না বাবা কি যে খারাপ মেয়ে। 2 বছর আমেরিকায় ছিল, তাই নিয়ে ওর গল্পের শেষ নেই। তেমনি আমার ফুপুটাও লাজ লজ্জার মাথা খেয়েছে। মেয়ের হাঁটুর উপর ড্রেস পরে ঘুরে বেড়ায়। মেয়েকে কিছু বলা তো দূর থাক, উল্টোপাল্টা কেউ অভিযোগ করলে তাকেই নানান গালমন্দ করে। হুম, বুঝলাম। এবার আমি বুঝতে পেরেছি, আগে ওই অদিতিকে ঠিক করতে হবে, না হয় আমি ঠিক থাকতে পারবো না। কি হলো বৌমনি, কি ভাবছো? না, কিছু না। ঠিক আছে, তাহলে চলো। বাসায় ঢুকে শুনলাম রাজবাবু অফিসে গেছে। এই সুযোগে ওনার রুমটা ঘুরে দেখা যাবে। চুপচাপ উপরে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। তারপর ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। খুব ম্যাচিওর ছেলে, বোঝাই যাচ্ছে। কিন্তু নিজের বাবা মায়ের কথা ও কেন শোনে না কে জানে। রুমটা আরো গুছিয়ে রাখলাম। দরজার আওয়াজে শুনতে পেলাম। দরজা খুলতে দেখলাম বড় ভাবি
ও তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস আপে বলে দিচ্ছে এই মেয়েটাই অদিতি। তোমার লজ্জা করলো না রাজের রুমে ঢুকে দরজা বন্ধ করতে? ভাবির কথা হুঁশ ফিরল। সরো দরজা থেকে ভাবি। কেন? তোমার মতো মেয়েকে জবাব দিতে ইচ্ছে করছে না তাই। তাহলে আমিও ভিতরে যেতে দেব না। তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে? আপনার লজ্জা করছে না আমার রুমে এসে আমাকে বের করে দিতেছেন? কি? এতদিন রাজ একা ছিল তাই ওর মাথায় চড়ে বসেছিলেন, কিন্তু এখন তার স্ত্রী আছে, তাই তার কোনো কিছু করতে হলে তার স্ত্রীর অনুমতি নিতে হবে। অদিতি কিছু বলতে চেয়েও কিন্তু ভাবি তার হাত ধরে মানা করলো। তোমার মতো মেয়েকে কি করে ঠিক করতে হবে তা আমার জানা আছে। এই বলে ভাবি আর অদিতি চলে গেল। হঠাৎ চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। সন্ধ্যা হয়ে গেছে। কি করে যে ঘুমিয়ে পড়লাম, অর্ধেক সিঁড়িতে নামতে দেখলাম ভাবির চোখে জল। আমার চোখে চোখ পড়তে রাজ আমাকে উপর থেকে টানতে টানতে নিয়ে এলো। সবাই দাঁড়িয়ে আছে, কি যে করি। এই মেয়ে, তুই ভাবিকে কি বলছিস? তুই আমার স্ত্রী না। ঠিক ঠিক মায়ের কথাটাই সত্যি হলো। রাজবাবু এখন আমার কোনো কথা আর শুনতে চাইবেন না। রাজবাবু আমার চেয়ে এত লম্বা যে ওনার দিকে তাকিয়ে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে গেল। কি হলো? হ্যাঁ বল। হ্যাঁ, কোন অধিকারে? তোর তো সাহস কম নয়। রাজ থাম তুই। তুমি চুপ করো বাবা। রাজ, বাবার সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি। তোমরাই তো আমার জীবনটা নষ্ট করে দিলে। একটা গাইয়ামের সাথে বিয়ে দিয়ে দিলে, অথচ জানতেও চাইলে না আমি রাজি কিনা। তোমাদের আমার বাবা মা ভাবতেই লজ্জা লাগছে। ছি! এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। রাজবাবুর পাশে গিয়ে সপাটে দুটো চড় দিলাম ওর গালে। সবার মুখের কথা বন্ধ। পুরো বাড়িসুদ্ধ লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না কি করব। রাজবাবু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে ভয়ে আমার আবারও কান্না পাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে আমি শেষ। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারো? রাজ চৌধুরীকে থাপ্পড় মারা তো দূর থাক, কেউ আমার গায়ে হাত লাগালে পর্যন্ত তাকে আমি কত বড় শাস্তি দেই তোমার তো কোনো ধারণা নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। অন্যদিকে মা চুপ করে কেঁদেই যাচ্ছে। সেটার দিকে তার কোনো খেয়াল নেই। একটা রাস্তার মেয়ে হয়ে তুই আমার রাজের গায়ে হাত তুললি? অদিতি! উফ! এই মেয়েটার এসব কথা শুনে গাটাও পুরো জ্বলে যাচ্ছে। কি করে চুপ করে আছিস কেন? তোর জন্যই তো আজকে এত ঝামেলা। আর তুই কি না আমার দেবরের গায়ে হাত তুললি? আর চুপ করতে পারলাম না। কেন ভাবি? আমার জন্য কেন? ঝামেলাটা তো শুরু করলো তখন তো দিব্যি ছোট বাচ্চাদের মতো কান্নার ভান করে ওনার মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে কিছু মিথ্যে সত্যি বানিয়ে ঢুকে দিলে। তখন মনে ছিল না ঝামেলা হতে পারে? কি আমি কান্নার ভান করেছি, মিথ্যে কথা বলেছি? রাজ ভাই, তুই এখনো চুপ করে থাকবি, কিছু বলবি না? উনি কি বলবে? একে তো আপনারা অপরাধ করেছেন, সেখানে আবার ওনাকে জড়িয়েছেন। অনেক ভয়ে ভয়ে কথাটা বললাম। না, রাজবাবু কোনো কথা বলল না। হাত থেকে ফাইলটা ছুঁড়ে দিয়ে দোতলার চলে গেল। যাক, বাঁচা গেল। এবার সবাই সঠিক বিচার পেয়েছে তো? এখন যে যার ঘরে চলে যাও দয়া করে, শাশুড়ি মা। সবাই চলে গেল, কিন্তু যাওয়ার আগে অদিতি আমার কানে একটা কথা বলে গেল। তুমিও দেখবে তুমি কিভাবে এই বাড়িতে থাকো। উফ! এই মেয়ের কথাগুলো কোনো কাজে নেই। কাঁধে হাত পড়তে পিছনে ফিরে তাকালাম। আমি জানি না বৌমা তুমি কি করে আমার ছেলের সাথে সম্পর্ক তৈরি করবে, কিন্তু একটা কথা মনে রেখো, এমন কোনো কথা ওকে কোনোদিন বলবে না যেটা পরে গিয়ে মিথ্যে প্রমাণিত হয়। তাতে সম্পর্ক তৈরি হবে না, আরও ভাঙার উপর ভাঙবে। কিছুটা হাসি মুখ করে উপরে চলে এলাম। দরজার পাশাপাশি আসতে একটু থমকে দাঁড়ালাম। ভেতরে একটু উঁকি দিয়ে দেখলাম উনি খাটের উপর মাথা নিচু করে বসে আছে। অনেকটা ভাব নিয়ে ভেতরে ঢুকলাম। উনি হয়তো আমি যাওয়ার জন্যই অপেক্ষা করেছিলেন। সঙ্গে সঙ্গে উঠে দরজাটা গিয়ে বন্ধ করে দিলেন। আমি কিছু বলার আগে উনি শুরু করে দিলেন। কি ভেবেছিস তোকে ওদের সামনে কিছু করিনি বলে আমি কিছু করতে পারি না? না, একদম চুপ, কোনো কথা না। তোর মতো রাস্তার মেয়েরাই কী বা পারে বল? তোদের কাজই তো হলো চুপ করুন। এই তুই আমাকে চুপ করতে বলছিস? আমাকে? তোকে তোকে আমি কিছু করব না? জাস্ট ৩ মাস। জাস্ট ৩ মাসের মধ্যে আমি ডিভোর্স দিয়ে তোকে এই বাড়ি ছাড়া করব। ডিভোর্সের কথা শুনে কেমন জানি পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হচ্ছিল। তারপর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখলাম আমি খাটের উপর শুয়ে আছি আর রাজবাবু আমার পাশে চেয়ারের উপর বসে আছে। দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। আমি দ্রুত উঠে বসলাম। ঘড়িতে দিকে তাকিয়ে দেখলাম ২:৩৫। আমি উঠে রাজবাবুকে আস্তে আস্তে ডাকতে লাগলাম। উনি চোখ খুলতে আমাকে দেখতে আবার শুরু করলো। আমি তো ভাবলাম তুই মরে গেছিস, কিন্তু এখনো তো বেঁচে আসিস দেখছি। আমি আর কিছু বললাম না, চুপ করে বারান্দায় চলে গেলাম। এখানে
হয়তো আমাকে সারা জীবন থাকতে হবে, নয়তো 3 মাস, কে জানে। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। প্রথমে আমি নামাজ পড়লাম, তারপর রাজবাবুকে ডাকবো কিনা চিন্তায় পড়ে গেলাম। 10 মিনিট ভাবার পর ধীরে ধীরে ডাকলাম। চোখ খুলে খাটের উপর বসে আমাকে ভালো করে খেয়াল করে দেখতে লাগলো। শুনুন, আমি আপনাকে ডাকতাম না, নামাজ পড়ার জন্য ডেকেছি। তুই আমাকে ডাকলি কেন? তুই কে যে তোর কথা শুনে আমাকে চলতে হবে? প্লিজ রাখ, আর কোনো কথা নয়, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা, বের হ। এত সাত সকালে আর ঝামেলা না করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলাম। রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানানোর জন্য জিনিসপত্র খুঁজতে লাগলাম। তারপর চা বানিয়ে সকলের জন্য নিয়ে গেলাম। তারপর নাস্তা তৈরি করতে করতে একদম সকাল হয়ে গেল। সকলের নাস্তা করতে বসলো, কিন্তু অদিতি সেই আদিক্ষেতা করা শুরু করলো। ঠিক সেই সময় উপর থেকে রাজবাবু নামলেন। কি হয়েছে অদিতি? দেখো না সুইটার, এই গাইয়া কী সব তেলে ভাজা বানিয়েছে। আমি এসব অয়েলি খাবার খুব কম খাই। ঠিক আছে, চলো আজ তুমি আর আমি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব। কথাটা শুনে আমি না শোনার ভান করে রইলাম। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। 6 দিন পর আমাদের বাড়ির সকলে এলো। সবাইকে দেখে আমি এত খুশি হলাম যে নিচে নামার সময় রাজবাবুর সাথে ধাক্কা খেয়েছি সে খেয়াল নেই। আমার কিছু না হলে উনি ঠিক দেওয়ালে মাথায় আঘাত পেয়েছিলেন। দাঁড়াও, আমি এর সামনে এগিয়ে যেতে পারলাম না, সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। না জানি আবার কি নতুন ঝামেলা সৃষ্টি হবে। খুব ধীরে ধীরে পিছনে তাকালাম। তোর তো খুব বার বেড়েছে দেখছি। উফ, আমার আরও সাবধানে হাঁটা উচিত ছিল। এখন সকলের সামনে আমি কি করব? আমার পরিবারের সকলের পায়ের নিচে দাবিয়ে রাখতে চাইছিস? আমার গায়ে হাত তুলছিস? এখন আবার আমাকে ধাক্কা মারছিস? কি ইচ্ছে কি তোর? রুষা এসব রশিদ কাকা। আমি কিছু বলতে পারছি না, এখানে আমার পরিবারের সকলে উপস্থিত, তাই ওনার সামনে গেলাম। প্লিজ, আজ আমার পরিবার সকলে এখানে এসেছেন, আপনি এরকম করবেন না। আমি ইচ্ছে করে করিনি, আসলে আমার খেয়াল ছিল না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে ওনারা চলে যাওয়ার পর বলবেন। আমি আপনার কাছে হাত জোর করে। চুপ, একদম চুপ। আজ কথা আমি বলবো। রাজ, এটা কিভাবে কথা বলছিস ওনাদের সাথে? কেন অযথা আপনি কথা বলছেন জেঠিমা? ওনারা একটু দেখুক ওনাদের মেয়েকে কেমন শিক্ষা দিয়েছে। আচ্ছা জামাই বাবা, একটু বলবে কি হয়েছে রুষার মা? কাকে জামাই বলছেন? আমাকে? আপনারা ইচ্ছে করে আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন, আপনারা ঠকিয়েছেন। রাজ, না আঙ্কেল, আজ শুধু আমি বলবো আর কেউ নয়। কেউ একটা কথা বললে আমার এই মুখ তোমরা আর কখনো দেখতে পাবে না। বাবা, আমাদের মেয়েকে কি অন্যায় কিছু করেছে রুষার বাবা? আপনারা বলেছেন ন্যায় অন্যায়ের কথা। নিজের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার নাম করে একটা গাইয়া মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। আমার তো মনে হয় আপনার পরিবারের সকল মেয়েদের নিয়ে ব্যবসা করেছেন। এক মাল দেখিয়ে ডেলিভারি দেন অন্য মালকে। চুপ করে, একদম তোমার বাজে কথা শুনছি। কি মনে করেছো তোমার সাথে বিয়ে না হলে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারতাম না ছোট কাকা? এই কথা বলার কোনো অধিকার আছে আপনার? না, আমি আপনাদের এসব বাজে প্রশ্নের জবাব দিব না। প্লিজ চুপ করুন আপনি, একটু দয়া করে। কথা শেষ হওয়ার আগে রাজ রুষার গালে থাপ্পড় মেরে রুষাকে সিঁড়ি থেকে ফেলে দিল। রুষার কপাল ফেটে রক্ত পড়ছে। এই থাপ্পড়টা আজকে মারার জন্য আমি সেদিন চুপ করেছিলাম। মা, তোমরা সবাই এখান থেকে চলে যাও। এটা তুমি কি বলছো বৌমা? হ্যাঁ, কাকি, বাবা আর মাকে এখান থেকে নিয়ে যাও। কেন ওনারা একা যাবেন? কেন তুই এখানে এখনো থাকবি নাকি? মা, আমার কসম রইল, চলে যাও এখান থেকে। যদি কখনো শুনতে পাও যে আমি আর বেঁচে নাই, তবু তোমরা এই বাড়িতে আসবে না। তোমরা যা চেয়েছো তাই হয়েছে। এখন আমি যা চাই তোমরাও তাই করো। চলে যাও, চলে যাও। মা হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বাবার জন্য বলতে পারেনি। তাই হবে রে মা রুষা, বা রুষার বাবা। তারপর ওনারা চলে গেলেন। রাজ, তুই এটা কি করলি? তোর বাবা যদি আজ এখানে থাকতো তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দিত। আমি আর কিছু বললাম না, চুপ করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ? তা যদি না হয় তাহলে আমি কি পড়ালেখা জানি না বলে আমি গাইয়া? কিন্তু আমি তো পড়ালেখা করতে চেয়েছিলাম। শুধুমাত্র এই একটা ঝড় তো আমার জীবনটা লণ্ডভণ্ড করে দিল। তাহলে আমার দোষটা কোথায়, কোথায়? এই মেয়ে, দরজা খোল, খোল দরজা। রুষা শুনেও চুপ করে রইল। কিছুক্ষণ পর রুষা তার জিনিসপত্র নিয়ে রাজের রুম থেকে বেরিয়ে গেল। রাজ তখন ড্রয়িং রুমে বসেছিল। বৌমা, মা, আমাকে নিচে কোথাও থাকার ব্যবস্থা করে দিন। এই মেয়ে তো আরও কত নাটক করবে কে জানে, ভাবি। হাউ ডেয়ার ইউ!
আমার ব্যাপারে এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ওমা, এই বেয়াদব মেয়ে দেখেছো আবার মুখে মুখে কথা বলছে? দেখেছো রাজ, তোমার মা তোমার জন্য কেমন বউ নিয়ে এসে? কাকে কি বলছেন আপনি? আমি এই মুহূর্ত থেকে আর কাউকে আমার স্বামী বলে মানি না। আমার মুখের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাহলে তো তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, রাজ। সেটা ঠিক করে দেওয়ার আপনি কে? আমি কারো কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাই না। বাড়িটা বাবা মায়ের নামে, তাই কারো কথায় এখানে আমি থাকবো না, আবার যাবও না। চলুন মা। মা আমাকে একটা নিচের ঘরে থাকার ব্যবস্থা করে দিল। মা, আপনি কোনো চিন্তা করবেন না। ওনার রুম থেকে চলে এসেছি বলে যে আমি আপনাকে দেওয়া কথা ভুলে গেছি, কিন্তু সেটা না। আমার ছেলেটা কেন যে আজ পাগলের মতো আচরণ করছে কে জানে? উনি হয়তো ওনার রাগ কমানোর জন্য এসব করেছেন। আর হ্যাঁ মা, বাবাকে এসব বলবেন না। আমি জানি রে মা, আমি কিচ্ছু জানি না। আজ বাবা-মাকে এভাবে অপমানিত হতে দেখে মনে একটু শান্তিও পাচ্ছি না। ছি, ছি! ৪ দিন পর। এই ৪ দিনে একবারও আমি উনার চোখের সামনে যাইনি। কিন্তু আজ সকালে হঠাৎ করে উনার মুখোমুখি হয়ে গেলাম। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। হঠাৎ উনি বলে উঠলেন, "আজ পুরো দিনটাই খারাপ যাবে।" আমি কিছু বললাম না। রান্নাঘরে চলে গেলাম। "রাজ আজ নাস্তা না করেও অফিসে চলে যাবে। আমি চা বানিয়ে সবার জন্য নিয়ে যাব।" ঠিক ওই সময় রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে দ্রুত ভেতরে গেলাম। গিয়ে দেখলাম মা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলছে। সবাই মিলে তাড়াতাড়ি করে মাকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে বললেন, "উনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এক্ষুনি রক্ত দিতে হবে।" আমি আর কিছু না ভেবে রক্ত দিতে রাজি হয়ে গেলাম। তখন ডাক্তার সাহেব আমাকে ভেতরে নিয়ে গিয়ে রক্তের গ্রুপ ম্যাচ করিয়ে রক্ত দিতে নিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে রাজবাবুও অফিস থেকে চলে এলেন। ভাবি মা কেমন আছে এখনো জানি না। ডাক্তার কিছু বলছে? সবাই মিলে অপেক্ষা করতে লাগলাম। হসপিটালে যাওয়ার পর থেকে রাজবাবু আমাকে কিছুক্ষণ পর পর দেখছেন। বুঝলাম না কেন। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব বাইরে এলেন। ডক্টর, আমার মা কেমন আছে?" "ভয়ের কোনো কারণ নাই। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।" "থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। ইটস ওকে।" একদিন পর মাকে নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এলাম। মায়ের এই অবস্থার কথা শুনে বাবাও ঢাকা থেকে চলে এসেছে। ২ দিন পর আমি সেই মায়ের জন্য চা নিয়ে যাব, ঠিক সেই সময় দেখলাম রাজবাবু তার মায়ের রুমে ঢুকছে। "মা আসতে পারি?" "হ্যাঁ, আয় বাবা।" আমি পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। "এখন কি অবস্থা মা তোমার শরীরে?" "হ্যাঁ, ভালো।" "আচ্ছা, সেদিন কি করে এত বড় দুর্ঘটনা ঘটলো বলো তো?" "আর বলিস না, উপর থেকে নামার সময় সিঁড়িতে পানি ছিল, সেটা খেয়াল করিনি। তারপর আর কি পিছলা খেয়ে পড়ে গেলাম।" "কি?" "হ্যাঁ, আসলে মা পানিগুলো ওখানে আমি ফেলছিলাম।" "মানে?" "আসলে আমি পানিগুলো ইচ্ছে করে ওখানে ফেলেছিলাম রুষার জন্য। আমি জানতাম যে সব কিছুর পর রুষা সবার জন্য চা নিয়ে উপরে যাবে। আর তখনই হয়তো..." কথাটা শোনার সাথে সাথে আমার হাত থেকে চায়ের গ্লাসটা নিচে পড়ে গেল। আওয়াজ শুনতে দুজনে আমার দিকে ফিরে তাকালো। "বৌমা..." আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। নিজের রুমে এসে সোজা দরজা বন্ধ করে দিলাম। "দাঁড়াও, দাঁড়াও বৌমা, এটা তুই কি করলি? যাকে তুই বিপদে ফেলতে চেয়েছিলিস সেই তোর মাকে রক্ত দিয়েছে। এই কথাটা তুই কি করে ভাবলি? ছি, ছি! মা, এটা আমি কি শুনলাম? এটা শোনারও বাকি ছিল? আমার উপর ওনার এত রাগ যে উনি আমাকে মারতেও চেয়েছেন, এত ঘৃণা করে আমাকে! ও খোদা! সারাদিন কারো ডাকে সাড়া দিলাম না। সকালে শুনলাম উনি ২ মাসের জন্য অফিসের কাজে সিঙ্গাপুর গেছেন। ভালোই হয়েছে, উনার চেহারার দিকে তাকাতে এখন আমার ঘৃণা হচ্ছে। উনি চলে যাওয়ার পর মা আমার কাছে এলেন। আমার ছেলের এমন মন মানসিকতার জন্য আমি খুবই লজ্জিত বৌমা। ছি, ছি মা, আপনি কেন ক্ষমা চাইছেন? আসলে আমার কপালটাই খারাপ আর কি। ২ মাস পর এই ২ মাসের সুখে দুঃখে কোনো রকমে আমার জীবনটা কেটে গেছে। আজ উনি সিঙ্গাপুর থেকে আসছেন। ওনাকে আসতে বড় ভাইজান আর কাকা গেছেন। আর সঙ্গে ওই আদিতি মেয়েটা। ১ ঘন্টার পর সবাই বাড়ি ফিরে এলো। "কিরে ভাইয়া, আমার জন্য কি আনলি?" তুলি, "এনেছি, এনেছি, সবার জন্য এনেছি।" তারপর উনি সবাইকে তাদের জন্য আনা জিনিসগুলো দিতে লাগলেন। আমি চলে যেতে চাইলাম। হঠাৎ পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, "রুষা দাঁড়াও, এটা তোমার জন্য।" খুব অবাক লাগছে। এত ভদ্র ভাষা। আমি কিছু বললামও না, নিলামও না। না নি চলে গেলাম। রুষা ৪ দিন পর। এই ৪ দিনে আমি ওনার সাথে কথা বলিনি। নিজেও বলতে চাইনি। অফিসে নিয়ে ব্যস্ত ছিলেন। "রাজ কোথায় যাচ্ছিস?" "কেন মা, অফিসে?" "ও তোকে তো বলা হয়নি। আজ সাথীর গায়ে হলুদ। আমাদের সবাইকে সন্ধ্যায় যেতে হবে।" "সমস্যা নেই, তোমরা চলে যাও। আমি সোজা অফিস থেকে ওখানে চলে যাব। আর কোনো সমস্যা হলে ফোন তো আছে।" "আচ্ছা ঠিক আছে।" আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। "বৌমা, তুমি এখনো রেডি হওনি? যাও, রেডি হয়ে নাও।" "না মা, আমি যাব না।" "কেন?" "শুনুন মা, আমি যদি যাই তাহলে অনেকের সমস্যা হতে পারে। তাছাড়া আমি গেলে উনিও অস্বস্তি বোধ করবেন। নানানজন নানান কথা জিজ্ঞাসা করবেন। তাই আমার না যাওয়াই ভালো।" "কিন্তু..." "কোনো কিন্তু নয় মা। আর
সময় তো এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাকে মাঝে, মাঝে ফোন দিব। ঠিক আছে। সবাই চলে গেছে, এখন আমি একা। ভেবেছিলাম আমার মাকে একটা ফোন করব। কিন্তু ওই দিনের কথা মনে পড়তে আর দিলাম না। এত বড় বাড়ি আর আমি একদম একা। সোফায় গিয়ে গুটিসুটি মেরে বসলাম। অল্প, অল্প ভয় করছে, রুমেও যেতে ইচ্ছা করছে না। চোখটা বন্ধ করে রইলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ১০টা। হয়তো কেউ কিছু ফেলে গেছে তাই নিয়ে এসেছে। দরজা খোলার সাথে, সাথে দেখলাম রাজবাবু। আরে! উনি বাসায় কেন? অনুষ্ঠানে যায়নি? আমি চলে আসছিলাম ঠিক তখনই আমার হাতটা ধরলেন। "রুষা, হাত ছাড়ুন।" "না, হাত ছাড়ুন।" "আমি ছাড়ুন বলছি।" রুষা এক ঝাঁকানিতে রাজের হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিল। "খুব গরম দেখাচ্ছ মনে হচ্ছে আমার উপর। আপনার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। রুষা দেখো, আমি ইচ্ছে করে তোমার হাতটা ধরিনি। তোমাকে কিছু কথা বলতে তোমাকে আমি থামিয়েছি।" রুষা পিছনে ফিরে দাঁড়িয়ে রাজের কথা শুনছে। "দেখো, দিনে, দিনে আমি হয়তো বুঝতে পারলাম আমি হয়তো তোমার সাথে একটু বেশি অন্যায় করে ফেলেছি। এটা আমায় খুব ভাবিয়েছে। তাই তোমাকে বলে একটু হালকা হতে চেয়েছি। অন্যায় যা করার তা তো করেছেন। আপনার মতো মানুষের যে অনুশোচনা আসে বুঝতে পারিনি। তোমার মতো বউ যার আছে তার এমন মন মানসিকতা না থাকারই কথা। মানে? তুমি কি ভেবেছো আমি বদলে গেছি? না, আমি আগের মতোই আছি। শুধু মাথাটা ঠান্ডা করার চেষ্টা করছি। তোমার জন্য শুধু তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে। তোমার মতো একটা গাইয়া মেয়েকে বিয়ে করে আমি কোথাও, কোথাও মুখ দেখাতে পারছি না। আমাকে কি সত্যি আপনার গাইয়া মনে হয়? তোমার ক্লাস অনুযায়ী তুমি হয়তো স্মার্ট, কিন্তু আমার ক্লাসে তুমি একদম গাইয়া। তুমি কি মনে করো যে তোমাকে বিয়ে করলাম? তোমার ওই শয়তান আসলে তোমরা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছো আর বলা হলো না। আসলে তোমার ওই বোনের কয়েকটা কথা আমার খুব মনে ধরেছিল। তাই আমি ভেবেছিলাম ও হয়তো আমার যোগ্য স্ত্রী। কে জানতো আমার কপালে যে কি লেখা আছে? তাহলে কেন সেদিন আমাকে বিয়ে করেছিলেন? কেন জিজ্ঞাসা করা হচ্ছে? কেন বিয়ে করেছিলাম জানতে চাও? জানতে চাও? হ্যাঁ, চাই। আগের ঘটনা পুনরাবৃত্তি। আমরা সবাই তখন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাবা আর মাকে সালাম করতে যাওয়ার আগে দেখলাম বাবা খুব টেন্স অবস্থায় মায়ের ঘরে আসে। রানী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মেয়ে পালিয়ে গেছে মানে? আরে রাজের হবু বউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এই কথাটা শোনার সাথে, সাথে মা মাথা ঘুরে পড়ে যায়। আমি তখন দৌড়ে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরে এলো। কিন্তু মা আমাকে কেঁদেই চলছে। রাতের দিকে রশিদ কাকা এলো আমার কাকার সাথে, যাকে আমি আগে অনেক সম্মান করতাম। কিন্তু এখন খুব ঘৃণা করি। এসে তোমার কথা বলল। তোমার কথা শুনতে মা আমার উপর জোর খাটাতে শুরু করলো। তারপর বললাম, আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে আমি বাবা-মায়ের মরা মুখ দেখব। এ কথা শোনার পর আমি আর রাজি না হয়ে পারিনি। শুধুমাত্র বাবা-মায়ের জন্য তোমার মতো একটা গাইয়া মেয়েকে আমি বিয়ে করেছি। আর আমি একবার যখন বলেছি, তখন তুমি আমার স্ত্রী কখনোই হতে পারবে না। আমি তোমাকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। রুষা ফুঁপিয়ে, ফুঁপিয়ে কেঁদে চলছে। তোমার মতো একটা মেয়ের জন্য এখন আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না। সবাই জিজ্ঞাসা করে, তো বউ কোথায়? আগে শুধু বিয়ে করেনি কেন সেটা জিজ্ঞাসা করতো। আর এখন? তোমার জন্য আমি চারিদিক থেকে ফেঁসে গেছি। এই কয়েক মাসে আমি একবারও ও পার্টিতে যাইনি। বন্ধুদের সাথে যোগাযোগ করিনি। ওরা তো আর জানে না আমার মতো একটা স্মার্ট ছেলের বউটা কতটা ওভার স্মার্ট। তোমাকে যত চোখের সামনে দেখছি তত মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি তোমার জন্য। জাস্ট আর কিছু না বলে রাজ উপরে চলে গেল। এতগুলো কথা বলল উনি আমাকে, এতগুলো কথা! ছি! আমার এত খারাপ ভাবলো! একবারও আমার কথাগুলো শোনার চেষ্টা করল না। আমি আর বাঁচতে চাই না। হ্যাঁ, বাঁচতে চাই না। আমি যদি মরে যাই তাহলে সবার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে কেউ এটা বলতেও পারবে না যে আমি তাদের কথা রাখতে পারিনি। তাই হোক। রুষা ছাদে উঠে পড়ল। রেলিংয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। বাবা-মা, তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যেই লাফ মারবে ঠিক পিছন মুহূর্তে পেছন থেকে ডাক, "রুষা কী হচ্ছে এসব?" রুষা নিজেকে সামলে, "না, ওনাকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে হয়তো আমাকে ভীতু ভাববে। আপনি কি ভেবেছেন আপনার কথা শুনে আমি আত্মহত্যা করতে এসেছি? কখনোই না। আমি এমনিতে হাঁটছিলাম।" "পাগলের পড়া বন্ধ করো। মায়ের কাছে ফোন করো। জানতে পেরেছিলাম তুমি অনুষ্ঠানে যাওনি, তাই তোমাকে নিতে এসেছি। তোমাকে ছাড়া গেলে হয়তো আবার মা আমাকেই না সকলের সামনে বকাবকি করে। আমি যাব না, তুমি যাবে। আমি যখন বলছি যাব না, তখন যাবে না। আমার সামনে জোর দেখাচ্ছ নিজেকে? দেখো, আমি খুশি করে তোমাকে নিতে আসিনি। মা খুব চাইছিল তাই এসেছি। তবুও আমি যাব না। দেখো, আমাকে সেকেন্ড টাইমে আর রাগানোর ট্রাই করো না। যা বলছি তাই করো। চুপচাপ রেডি হও না। আমি রেডি আছি। মানে? মানে আমি এভাবেই বিয়েতে যাব।
দেখো, বেশি ভালো সাজার দরকার নেই। তোমার সাথে এভাবেই যদি আমি বিয়ে বাড়িতে যাই, তাহলে আমার সম্মান যা আছে তাও যাবে। এমনিতে আর কিছু বাকি থাকবে না। আমি আপনার সাথে যাব না। আমি যদি যাই তবে একা যাব। মানে? একা যাবে? সব কিছুতেই দেখছি একটু না একটু শব্দ বেশিই বলছো। আমাকে কি তুমি আবার ফাঁসাতে চাইছো নাকি? আমি তো গাইয়া মেয়ে, তাহলে কেন আমি আপনার সাথে যাব? দেখ, এত নাটকের কথা শোনার সময় আমার নেই। কোনো কথা না বলে চুপচাপ করে যা বলছি তাই করো। যাও। রুষা চুপ করে নিচে নেমে এলো। ৩০ মিনিট পর দুজন বেরিয়ে গেল। গাড়িতে ওরা কেউ কারোর সাথে কথা বলল না। ১ ঘন্টার মধ্যে দুজনে পৌঁছে গেল। তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। রাজ একটু দূরে গিয়ে গাছের আড়ালে হয়ে দাঁড়ালো। হ্যালো অদিতি, কোথায় আছো? তোমার কথা মতো আমি রুষাকে নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে। আমিও ওকে অনুষ্ঠানের বিপরীত পাশে নিয়ে এসেছি। ওকে রাখছি। রাজ ফোন দিয়ে পিছনে ফিরতে দেখলো অন্য দিক থেকে তুলি হেঁটে আসছে। ও মাই গড, তুলি এখানে! ও যদি এখন রুষাকে দেখে ফেলে তাহলে তো জেনে যাবে যে রুষা এখানে এসেছিল। না, না, কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কি করি, কি করি? হ্যাঁ, একটা পাথর ওর দিকে ছুঁড়ে মারলাম। ওর নজর বিঘ্নিত হলো। রাজ নিচ থেকে একটা পাথর নিয়ে তুলির দিকে ছুঁড়ে মারল। কে কে ওখানে কে? তুলি ওখান থেকে চলে গেল। রুষা চলো। কোথায়? কোথায়? অনুষ্ঠানে? হুম। আজ রুষাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলো। আমরা এদিকে কোথায় যাচ্ছি? অনুষ্ঠানে। কিন্তু আমি তো দেখলাম সবাই আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওদিকে যাচ্ছে। না, না, ওটা ছেলের বাড়ি। আমরা তো মেয়ের বাড়ি যাচ্ছি। ও! রুষা মনে মনে ভাবতে লাগলো উনি আমাকে আসলে নিয়ে যাচ্ছে কোথায়? ঠিক তখনই কালো কাপড়ে মুখে ঢাকা কিছু লোক এসে ওদেরকে ঘিরে ফেলল। রুষা ভয়ে শেষ। ওরা রাজের মাথায় আঘাত করে রাজকে মাটিতে ফেলে দিল। রুষা বুঝতে পারছে না কি করবে, তাই দৌড়তে শুরু করলো। লোকগুলো রুষাকে ধাওয়া করে চলছে। রুষা চোখের আড়াল হওয়ার সাথে সাথে রাজ মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ল আর অদ্বিতীয় আড়াল থেকে বেরিয়ে এলো। ও মাই গড! খুব ভয় পেয়ে গেছিল। করতে পারবে কিনা ভেবে। থ্যাংক ইউ ডিয়ার, তোমার এই নিখুঁত বুদ্ধিটা সত্যি কাজে লেগেছে। এখনও পুরো বাড়ির রাস্তাটা ভুলে যাবে, আর রাস্তা ভুলে গেলে কোনোদিনও ওই বাড়িতে ফিরতে পারবে না। কিন্তু অদিতি, বাড়ির সবাই যখন জিজ্ঞাসা করবে তখন আমরা কিছু জানি না, কারণ আমরা তো বিয়ে বাড়িতেই ছিলাম। গুড আইডিয়া। ওর মতো একটা গাইয়া মেয়ের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। ওখান থেকে আর ফিরে আসতে পারবে বলে আমার মনে হয় না। ঠিক আছে। এর পরদিন ওরা বিয়ের অনুষ্ঠান শেষ করে রাতে বাড়ি ফিরে এলো। তালা লাগানো দেখে সবাই অবাক। রাজের মায়ের কাছে চাবি থাকার কারণে তারা তালা খুলে ভিতরে ঢুকে পড়লো। সবাই রুষাকে খুঁজতে লাগলো। দারোয়ানকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু দারোয়ান কিছু জানে না। এটা কি করে হলো? মেয়েটা কোথায় গেল? রাজের মা: বেশ ভালো হয়েছে, নিশ্চয় পালিয়ে গেছে। ওকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। চুপ কর রাজ। শুনছো? তুমি একটু সবাইকে বলে দেখো না। মেয়েটাকে যে করে হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। রাজের মা: তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। আজ রাতের মধ্যে যদি বৌমাকে কোথাও খুঁজে পাওয়া না যায়, তাহলে সকালে পুলিশকে খবর দিতে হবে। আমার বাড়ি থেকে আমার বৌমা হারিয়ে গেছে বলে মান সম্মান আর কিছুই থাকবে না। রাজের বাবা: এ আদিতে এখন কি হবে? পুলিশে খবর দিলে কি হতো পারে পরে, সেটা তো ভালো করেই জানো। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? কেন? যাও, মামাকে কিছু বলো। বাবাও তো ইচ্ছে করে চলে গেছে, তাই আমার মনে হয় পুলিশে খবর না দেওয়াই ভালো। কি? তোকে বলেছে পালিয়ে যাবে সেটা? না, বলেনি। তাহলে? আমরা যখন বাসায় ছিলাম না ঠিক তখনই ওকে হারাতে হলো। সেই হিসাবটাও তো মেলাতে পারছি না রে। সারা রাত ধরে রুষার খোঁজ চললো, কিন্তু কোথাও ওকে পাওয়া গেল না। পরের দিন সকালে মেয়েটা এখানে রাস্তাঘাট কিছুই চেনে না। কি যে করেছে কে জানে। রাজের মা: জেঠি, তুমি এত টেনশন করো না, তাহলে তোমার শরীর খারাপ করবে। তুলি: এই মেয়েটা এ বাড়িতে এসেছে পর্যন্ত কখনোই আমরা শান্তিতে ছিলাম। ভাবি: চুপ করো বৌমা, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। রাজের বাবা: রাজের বাবা পুলিশে ফোন করে সব বলল, কিন্তু কোথাও রুষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই পুলিশকে জেরা করেছে, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। 7 দিন পর হঠাৎ সকাল সকাল বাড়ির কলিং বেল বেজে উঠল। তুলি দরজা খুলতে দেখলো রূপসা একটা ছেলেকে নিয়ে এসেছে। আরে বৌমণি, শুনেছ? সবাই দেখে যাও, বৌমণি ফিরে এসেছে। সবাই রুষাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। আরে আসুন, আপনি ভিতরে আসুন। রুষাকে এনে ছেলেটা সোফার উপর শুইয়ে দিল। রাজ উপর থেকে নামছিল, এমন সময় রুষাকে দেখে ওর চোখ কপালে ওঠে। রাজকে দেখে অদিতি নিচ থেকে উপরে উঠে গেল। এদিকে এসো রাজ। এখন কি হবে অদিতি? ওর যদি জ্ঞান ফিরে আসে তাহলে তো সব ফাঁস করে দিবে। এতটা ভাবছে কেন? আমাদের গল্পটা তো রুষা বুঝতে পারেনি। সো একদম নর্মাল হয়ে যাও। তবুও আমি তো ওর সাথেই ছিলাম। দারোয়ান মুখ না হয় বন্ধ করেছে, কিন্তু রুষা মুখ কি করে বন্ধ করব? এখন অত সব ভাবতে পারছি না, যা বলছি তাই করো। ঠিক আছে। রাজ ধীরে ধীরে নিচে চলে আসলো। রাজের বাবা, দুটো ডাক্তার ও পুলিশ এসেও চলে এলো।
রুষাকে ওর রুমে নিয়ে গেল সবাই। কি বুঝলেন ডাক্তার? যতটুকু দেখলাম তাতে তো ওর অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এতদিন কোথায় ছিল, কিছু জানতে পেরেছেন পুলিশ? আমরা ঠিক জানি না। ওকে যেই ছেলেটা নিয়ে এসেছে সেই ভালো করে জানবে। যান ও ছেলেটাকে জানুন। ছেলেটাকে সোফায় রুমে বসে আছে। ভাবিও ওকে ডেকে ভিতরে নিয়ে গেল। তোমার নাম কি? ইপ্তি। আমি একজন ফরেস্ট অফিসার। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছিল? আজ থেকে 6 দিন আগে বিকালে একটা জঙ্গলে ওকে আমি অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছি। সবাই খুব অবাক হয়েছে। মানে? চুপ করো। রানী অফিসারকে জিজ্ঞাসা করতে দাও। রাজের বাবা। তারপর পুলিশ। ওখান থেকে আমি ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম। তারপর জ্ঞান ফেরানোর অনেক ট্রাই করলাম, কিন্তু লাভ হলো না। ওর কাছ থেকে কিছুই পাইনি যে ওর ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো। তাহলে কি করে জানতে পারলে? হঠাৎ কালকে দেখলাম ও অল্প অল্প করে চোখ খুলছে। তারপর আমি ওর কাছে জানতে চাইলে ও বলল আমার হাজব্যান্ডের নাম রাজ চৌধুরী। আমি যেহেতু এখানে নতুন তাই চিনতে পারছি না। আবার জিজ্ঞাসা করতে বলল বড় বাড়ির বউ ও শ্বশুর রাজ্জাক চৌধুরী। তারপর আমি আরও কিছু জানতে ছিলাম, কিন্তু উনি হয়তো ব্রেনের চাপের কারণে আবার জ্ঞান হারিয়েছে। তারপর আমি শহরে এসে খোঁজ করে ওনাদের কথা জানতে পারি রাতে জঙ্গলের রাস্তা দিয়ে। তাই আমি সকাল সকাল নিয়ে এলাম। রাজের মাথায় আগুন জ্বলছে কথাগুলো শুনে। আপনার এসব কথা যে সত্যি আমরা বিশ্বাস করব কি করে? আপনারা চাইলে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করতে পারেন। ওকে অফিসার, বলছি বৌমাকে যখন খুঁজে পাওয়া গেছে তখন আমরা এই ব্যাপারটা বড় করতে চাই না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু পরে যদি সমস্যা হয় জানাবেন। ওকে অফিসার। ওকে। সবাই রুষা জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে রাখলো। এদিকে রাজ রাগে ফুলছে আর ফুলছে। মেয়েটা জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বুঝতে পারছি না কি হয়েছিল। রাজের মা ডাক্তার যখন ইঞ্জেকশন দিয়েছে আর বলেছে ঘন্টা দুয়েকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। রাজের বাবা ১ ঘন্টা ২৫ মিনিট পর রুজা আস্তে আস্তে চোখ মেলতে শুরু করলো। আরে বৌমা, জ্ঞান ফিরে এসেছে। আস্তে আস্তে বসো। পানি খাবে? যা তুলি ১ গ্লাস পানি নিয়ে আয়। তুলি পানি এনে রুষাকে খাওয়ালো। এদিকে রাজ ঘামতে ঘামতে শেষ। বৌমা, এবার একটু বলো তো আসলে কি হয়েছিল, ধীরে ধীরে বলো। বাবা। রুষা রাজের দিকে তাকালো। রুষা তাকাতে রাজ চোখ নামিয়ে, এখানে কোথা থেকে এলো? উনি তো আমার সাথেই ছিল। রুষা মনে মনে ভাবতে লাগলো। তারপর রুষা সরাসরি জিজ্ঞাসা করলো, উনি এখানে? হ্যাঁ বৌমা, ও তো এখানেই ছিল। রাজের অবস্থা পুরোপুরি খারাপ হতে লাগলো। এই মেয়ে যদি উল্টোপাল্টা কিছু বলে বসে তাহলে তো আমি পুরোই ফেসে যাব। রাজ, কিন্তু ওই দিন রাতে কোথায় ছিলেন? বৌমনি শোনো, আমরা বিয়ের দিন অনুষ্ঠান শেষ করে রাতে এসে দেখি তুমি বাড়িতে নেই। ভাইয়া তো আমাদের সাথে ছিল। সাথে ছিল, তাহলে আমাকে একা ফেলে চলে এলো? না না, ওনাকে তো ওই লোকগুলো অজ্ঞান করে রেখেছিল। উনি তো আমাকে দেখেনি নেই। তাহলে উনি কি বাড়িতে এসব কথা বলেননি? হয়তো সবাই চিন্তা করবে ভেবে বলেননি। কি হলো বৌমা, কিছু ভাবছো? বলো। না মা, আসলে আমি বাড়ি যেতে চেয়েছিলাম। আসলে ওই দিনে এত বড় ঘটনা ঘটার পর মনে মনে খুব কষ্ট হচ্ছিল, তাই চেয়েছিলাম। কিন্তু আমি তো এখানকার রাস্তাঘাট চিনি না, তাই পুরো রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি আমাদেরকে বললেই আমরাই তোমাকে পৌঁছে দিতাম মা। তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল এই কদিন। আর এমন বোকামো হবে না। ঠিক আছে, তুমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। রাজ জোর করে একটা নিঃশ্বাস ফেলে উপরে চলে গেল। রাজ উপরে যাওয়ার সাথে সাথে অদিতি ওর রুখে ঢুমে পড়ল। অদিতি তুমি? হ্যাঁ। রুষা হয়তো প্ল্যানটার ছিটে ফোটাও টের পায়নি। তা নয় রাজ, ও তোমাকে দয়া করেছে। হোয়াট? ইয়েস। ও সব বুঝতে পেরেছে, শুধু তোমার দয়া করার জন্য এসব নাটক করছে। আমার কিন্তু তা এক্কেবারে মনে হয়নি। কি করে মনে হবে? তুমি তো বাঁচার জন্য ওর দিকে খেয়াল করোনি। রাজের রাগটা আবারও বেড়ে গেল। ওর মতো একটা মেয়ের দয়া গ্রহণের জন্য আমার বয়ে গেছে। তাহলে তো তোমাকে অন্য কিছু করতে হবে। মানে? মানে ওর দয়াকে ফিরিয়ে দিতে হবে কিভাবে? ও তো এখন বলতে গেলেই এক ধরনের হসপিটালাইজড হয়ে থাকবে। টাইম টু টাইম তুমি ওর ওষুধগুলো চেঞ্জ করে দিবে। মানে সিম্পল। ও যেই ওষুধ খাবে সেই ওষুধটা না দিয়ে তোমাকে অন্য একটা ওষুধ খাওয়াতে হবে। কিন্তু এটা কি করে করবো? তোমাকে সবসময় ওর দিকে খেয়াল রাখতে হবে। যখন ওকে ওষুধ খাওয়ানোর সময় হবে, তুমি চুপ করে গিয়ে ওটা চেঞ্জ করে দিয়ে আসবে। কিন্তু অদিতি, এটা তো একটা মানুষের জীবনের জন্য রিস্ক হয়ে যাবে। এভাবে তো বদলা নেওয়া যায় না। তাহলে তুমি ওই গাইয়া মেয়ে নিয়ে দয়া করে বেঁচে থাকো, আমি গেলাম। না না না, কক্ষনোই না, আমি ওর দয়া চাই না। তাহলে তোমাকে আমি যা বলছি তাই করো, ঠিক আছে? তবে আজ থেকে শুরু হলো। হুম। রাজের মাথায় এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ওর দয়াকে ফিরিয়ে দিতে হবে। এভাবে রুষা যতবার ওষুধ খাচ্ছে রাজ ততবার কোনো না কোনোভাবে চেঞ্জ করে দিচ্ছে। রাজবাবু আজকাল আমার আশেপাশে এত ঘোরাঘুরি করছে কেন? কি ব্যাপার? আমাকে আবারও অপমান করতে চাইছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। রাজও ৩ দিন ধরে ওষুধ চেঞ্জ করার
পাচ্ছে না অফিসের কাজের কারণে, আর বাসায় থাকার সময় নেই, ব্যস্ত হয়ে পড়েছে। 15 দিন পর বৌমা, জি বলুন মা। বলছি তুমি আজ থেকে আবার রাজের ঘরে ফিরে যাও। কেন মা, কোনো সমস্যা? না না, সমস্যা না। আজ বিদেশ থেকে রাজের কিছু বন্ধু আসছে, ওরা এই সপ্তাহখানেক থাকবে, তাই আর কি। কিন্তু উনি যদি কিছু করবেন না, কারণ ওর বন্ধুদের সামনে কোনো মিসবিহেভ করবে না, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুমি আবার হুটহাট করে রাজের বন্ধুদের সামনে এসো না, আবার না জানি তোমাকে দেখে হাসাহাসি করবে ভাবি। এটা কথা কেমন কথা বড় বৌমা? রাজের মা, ভাবি তোমাকে একটা কথা বলি, মানুষের চেহারা দেখে যদি ভালো মন্দের বিচার করা যেত, তাহলে আর কাউকে প্রমাণের অপেক্ষা করতে হতো না, যেমন তুমি। রুষা, জেঠিমাকে দেখলে এই মেয়ের কত সাহস, আমাকে অপমান করেছে। তুমি তো বা কেন বৌমনির সাথে গায়ে পড়ে ঝগড়া করেছে? তুলি, তুই চুপ কর। এসেছে আমার সাধের ননদিনী বৌমনির উপর দরদ দেখাতে। কেউ কিছু না বলে সবাই যে যার চুপচাপ নিজেদের কাজে চলে যায়। রুষা তার জিনিসপত্র নিয়ে রাজের রুমে চলে যায়। বিকালের দিকে রাজ বাড়ি ফিরে আসে, তখন রুষা রুম গোছাচ্ছিল। রাজ রুমে ঢুকতে রুষাকে দেখে অবাক হয়ে গেল। তুমি এখানে কি করছো? কোনো উপায় ছিল না তাই আমি এখানে এলাম। মানে আপনার বন্ধুরা আসছেন তাই বলে আমার রুমে কেন থাকতে হবে তোমায়? তুলিকে বলে রুমে শেয়ার করলেই পারতে। তুলি রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, তাই ওকে বলতে না করে দিল। রাজ ওর বন্ধুদের এয়ারপোর্ট থেকে আনতে গেল, আর এদিকে রুষা সব ঠিক করে রাখলো। রাজ ওর বন্ধুদের নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে এলো। সবাই রাতের খাবার নিয়ে কিছুক্ষণ গল্প করে রাজের রুমে গেল। রাজ অনেকটা আটকানোর ট্রাই করে, কিন্তু পারেনি। ওরা রাজের রুমে গিয়ে রুষাকে দেখে অবাক হয়ে গেল। রাজ, ওকে ওকে, এতক্ষণ দেখিনি। সাগর, আরে হ্যাঁ রাজ, ওকে এনা। রুষা খুব বিপাকে পড়ে গেল। রাজও মাথা নিচু করে এলো। না না, আমি এভাবে চুপ করে থাকলে হবে না, তাতে আমার সম্মান যাবে, সাথে রাজবাবুরও। রুষা ওদের সাথে কথা বলতেই শুরু করলো। হ্যালো, আমি রুষা চৌধুরী, ওনার ওয়াইফ। এ কথা শুনে ওরা সবাই খুব অবাক হলো, সাথে রাজও। ও মাই গড, ও তোর ওয়াইফ? এত ঝামেলার মধ্যেও তো এই কথাটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। রাজ, তোর ওয়াইফ কিন্তু খুব প্রিটিয়ে না? হ্যাঁ আসলেই, মানে ছিল না। রাজ, তাহলে আজ সারা রাত আমরা তোমার সাথে গল্প করব। কি যে নাম তোমার? রুষা, সুইট। আচ্ছা ঠিক আছে তোরা তবে গল্প কর। কেন তুই থাক, কোথায় যাবে? আকাশ, আসলে আমার খুব ঘুম পাচ্ছে, তাই না হয় আমি তোদের রুমে গিয়ে শুয়ে পড়ি। না আর দরকার নেই, আমরাই যাচ্ছি, কাল সকালে কথা হবে। আচ্ছা। ওরা চলে যাওয়ার পর রুষা নিচে বিছানা করে শুয়ে পড়ল, আর রাজ উপরে। পরের দিন সকালে রুষা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাঘরে গেল। তারপর সকলের জন্য নাস্তা বানালো, তারপর তৈরি করে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। পরে সবাইকে ডেকে তুললো। রাজ আর তার বন্ধুরা মিলে নাস্তা করলো। তো রাজ, আমাদের সুইট বৌদির কোথায়? রাঘব। তখন রুষা ওখানে ছিল না। ভাবি ভাবলো ওনাকে খুঁজছে, তাই উনি এগিয়ে বলল, এই তো আমি এখানে। আরে আমরা আপনাকে নয়, রুষাকে খুঁজছি। ও, রুষার সাথে আবার ওদের কখন আলাপ হলো? মনে মনে ভাবতে লাগলো। এই তো আমি এসে গেছি। ও সুইটহার্ট, এসো এসো বসো। আজ তোমাকে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে হবে। না না, আগে আপনারা করে নিন। না বললে হবে না। কিরে রাজ, তুই কিছু বল। রাজ রুষার দিকে তাকিয়ে বলল, বসো। হুম, বসো। রুষা ওদের সাথে বসে ব্রেকফাস্ট করলো, তারপর অনেকক্ষণ গল্প করবো। এভাবে আস্তে আস্তে রাত হয়ে গেল। সবাই রাতের খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়লো। রাজ আর রুষা প্রতিদিনের মতো শুয়ে পড়লো, কিন্তু রাজের বন্ধুদের মাথায় একটা দুষ্টু বুদ্ধির উদয় হলো। ওরা এনাকে গিয়ে ওর রুমে ডেকে আনলো। তারপর আস্তে আস্তে উপরে গেল। উপরে গিয়ে দরজায় হাত দিলে দরজা খোলাই আছে। ওরা এক ধাক্কায় দরজা খুলে ফেলল, কিন্তু খুলে যা দেখলো তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিল না। রাজ আর রুষা তখন জেগেছিল, কিন্তু ওদের দেখার সাথে সাথে ওরা দাঁড়িয়ে গেল। রাজ আর রুষা একজন অন্যজনের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এদিকে রাজের বন্ধুরাও খুব অবাক হলো। রাজ, এসব কি? সাগর, ওদের কারো মুখে কোনো জবাব নেই। কি হলো? এসব কি? রুষার সুইটার, তুমি বলো এসব কি? এনা। রুষা ওদের সবাইকে ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। কি উত্তর দিবে বুঝতে পারছে না। ওয়েট ওয়েট, আর কেউ কিছু বুঝতে পারুক আর না পারুক, আমি বুঝতে পারছি। আসলে রাজ আর বৌদিদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমাদের সামনে কথা বলা, স্বাভাবিক থাকা, পুরোটাই ওদের নাটক। রাঘব, না না ভাই, ঠিক নয় তা। রুষা, না রুষা, রাঘব তো ভুল কিছু বলেনি। প্রথম দিন আমরা ব্যাপারটা খেয়াল করেছি, কিন্তু এতটা সিরিয়াস বুঝতে পারিনি। কোনো হাজবেন্ড তার স্ত্রীকে অত সময় ভুলে থাকতে পারে না। এনা, 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 তোরা আমার কথাটা বোঝার ট্রাই কর। ব্যাপারটা পুরোটাই অন্যরকম। রাজ, শোন রাজ, আমি বিদেশে থাকতে পারি, কিন্তু তুই আমাকে ভুল বোঝাতে পারবি না। ঠিক আছে, এখন কিছু না বললেও নেই, কিন্তু কালকে সকালে এর জবাব চাই। একটা কথা মনে রাখিস রাজ, তোর
ছোটবেলার বন্ধু। তোর মনে কী চলছে সেটা আমি ঠিক বুঝতে পারি। তাই আমাদের এমন কোনো গল্প শোনাবি না যেটা শুনে তোর উপর থেকে আমাদের ভরসাটাই শেষ হয়ে যাবে, মনে রাখিস। এই তোরা চল। রাজের সব বন্ধুরা মিলে রুম থেকে চলে গেল। ওরা যাওয়ার সাথে সাথে রাজ দরজাটা বন্ধ করে দিয়ে রুষার পাশে গেল। এই মেয়ে, তোমার সমস্যা কি? কি মানে? দরজা বন্ধ করে নি কেন? আমি কেন দরজা বন্ধ করতে যাব? আপনি তো আপনার বউ নই। তাহলে এতদিন তো আমরা বন্ধুরা ছিল না? আর ওরা এখানে আছে হিসাবে তোমার কি একটু সাবধানে থাকা উচিত ছিল না? আপনি তো থাকতে পারতেন সাবধানে। দায়িত্বটা কি আমার একার নয়? আসলে যতই সাবধানে থাকি না কেন, সাথে যদি অলক্ষ্মী থাকে তাহলে আর লক্ষ্মী আসবে কোথা থেকে? কি বলতে চাইছেন আপনি, হ্যাঁ? দেখো, দেখো, গাইয়া হয়ে থাকো। আর আমার সাথে রাগ দেখিয়ে একদম কথা বলার চেষ্টা করবে না। আপনার সাথে শুধু রাগ না, আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। তুমি কথা না বললেও না, আমার কিছু যায় আসে না। রাস্কেল কোথাকার! কি আপনার এত বড় সাহস? আপনি আমাকে রাস্কেল বলেন? ও, আপনি তো আবার বাবা-মার সাথে কখনো ভালো করে মিশে দেখেননি। তাই আপনি কিভাবে বুঝলেন বাবা-মাকে কেউ কিছু বললে কতটা কষ্ট হয়? আপনি তো আপনার পোষা কুকুরদের মতো অন্য কথাগুলোকে ভালো মনে করে এসেছেন। তোমার এত বড় সাহস! এই কথাটা শোনার সাথে সাথে রাজ রুষাকে একটা থাপ্পড় মারল। তোমাকে এত অল্প শাস্তিতে ছেড়ে দেওয়া যাবে না। অনেক বড় অপরাধ করেছিল। রাজ তার কোমরের বেল্ট খুলে রুষাকে মারত। থামুন প্লিজ, থামুন, খুব লাগছে। রাজ মারা বন্ধ করে দিয়ে খাটের উপর বসে পড়ল। রুষা কেঁদেই চলছে। শুধু তোমার জন্য আজ আমাকে এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে। আজ যদি আমি তোমার মতো স্ত্রী, আমার মনের মতো স্ত্রীকে পেতাম তাহলে আমার বন্ধুদের সামনে এভাবে বিপাকে পড়তে হতো না। আমার মতো ছেলেদের জীবন নষ্ট করার জন্য তোমার মতো একটা মেয়েই যথেষ্ট। রুষা অনেক কষ্টে উঠে দাঁড়ালো। আপনি তো শুধু সবসময় নিজের কথাই বলেন, আমার কথা শুনতে চাইলেন না। তাহলে কি করে বুঝবেন আমার কতটা কষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে এই বিয়েটার জন্য? চুপ করো, বন্ধ করো তোমার সব আদিক্ষেতা। তোমার এই কি ক্ষতি হয়েছে? না, আজ আপনাকে সব শুনতে হবে, কারণ আমার মনে হয় না আজকের পর থেকে আমি আপনার সাথে থাকতে পারবো। রুষা বলতে শুরু করলো, আমার চোখে আপনার মতো রঙিন স্বপ্ন ছিল। একজন ভালো স্বামী পাওয়া নয়, ভালো করে লেখাপড়া করে আমার বাবা মা ও বোনকে সুখে রাখবো। পড়ালেখা করে অনেক বড় হতে চেয়েছিলাম। আমি যখন ক্লাস 4 পড়ি তখন বাবার চাকরি চলে যায়। আমার আপু খুব শৌখিন ছিল, তাই বাবাকে আমি নিজে গিয়ে বলেছিলাম, বাবা, আমার কিছু চাই না, তুমি আপুকে দাও। আমাকে শুধু পড়ালেখার করার খরচটাই দিলে হবে। সেদিন বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। তারপর থেকে শুরু হলো আমার যুদ্ধ। আপুর বিয়েটা যখন ঠিক হয়েছিল তখন আমরা সবাই অনেক খুশি ছিলাম। ধার দেনা করে অনেক কষ্ট করে আপুর বিয়ের আয়োজন করেছিল, তবু আমরা খুশি ছিলাম। কিন্তু আপু যখন পালিয়ে গেল তখন সত্যি মনে হয়েছিল আমরা মরেই যাব। মা শোকে পাথর হয়ে গেছিল, কিন্তু হঠাৎ রশিদ কাকা এসে আপনার কাকা এসে বলল, আপনাদের সম্মান বাঁচাতে হলে আপনার সাথে আমার বিয়েটা দিতে হবে। তখনই আমি অনেক মানা করেছিলাম, বাবার পায়ে ধরেছিলাম, বাবা আমি লেখাপড়া করতে চাই, আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। তখন বাবা বলেছিল, মনে কর এটাই আমার স্বপ্ন। তবুও আমি রাজি হইনি। বাবা যখন আমার সামনে হাঁটু গেড়ে বসে সম্মান ভিক্ষে চেয়েছিল তখন আমি আর না করতে পারিনি, শুধু কেঁদেছিলাম। আর এখনো কেঁদে চলছে। আর আপনি আমাকে কোনোদিন বোঝার চেষ্টা করেননি যে আমি আদৌ কী চাই। বিয়ের পর থেকে আমাকে লোভী, প্রতারক, বিশ্বাসঘাতক, গাইয়া মুখে যা এসেছে তাই বলেছেন। আমার অসহায় বাবা মাগুলোকে যখন আসলো আপনি ঠিক এরকম আচরণ করলেন। একজনের ভুলের দোষ সবাইকে দিলেন। আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না আমি কী চাই। আপনার মা নিজেও আমাকে কেঁদে কেঁদে বলেছিল আমি যেন আপনাকে শান্তির পথে নিয়ে আসি। তাই সেদিন মাকে কথাটা বলেছিলাম বলে দুটো থাপ্পড় না হয় দিয়েই ফেলেছি তার জন্য। আমি ভেবেছিলাম এই বাড়ির বউ হয়ে এসে আর কিছু চাইব না। আপনাকে সব খুলে বলে আপনি আমাকে বুঝবেন। তা আর কোথায় হলো? না হলো লেখাপড়া, না হলো ভালো থাকা, না হলো স্বপ্ন পূরণ। কিছু না, কিছু না। এই কথাগুলো বলে রুষা রুম থেকে বেরিয়ে গেল। আর রাজ চুপচাপ খাটের উপর শুয়ে পড়ল। কথাগুলো শোনার পর রাজ আর কিছুতেই ঘুম আসছে না। বারবার রুষার কথাগুলো কানে ভাসছে। আমি কি সত্যিই ভুল করলাম? কখনো কি রুষার কাছ থেকে জানতে চাইনি ও কী চায়? শুধু কি নিজের রাগটাকে প্রাধান্য দিয়েছে? ঠিক তো, বিয়ে তো একটা দুর্ঘটনা। সেদিন আমার মা যখন আমাকে কসম দিয়ে বলেছিল রুষাকে বিয়ে করতে, আমি বাধ্য হয়েছিলাম হয়তো। রুষাও বাধ্য হয়েছিল। কিছু মাথায় ঢুকছে না। ওই রাতের মতো রাজ ঘুমিয়েছিল। পরদিন ঘুম ভাঙতে দেখলো সকাল ৭টা। উফ! আজ এত সকালে ঘুম ভেঙে গেল। নিশ্চয়ই ওই মেয়েটা আগে ডেকেছিল। এটা ভাবতে রাজের মনে হলো তো কাল রাতে রুম থেকে বের হয়ে গেছিল। রাজ দ্রুত রুম থেকে বের হতেই দেখলো রুষা দরজার বাইরে শুয়ে আছে। একবার ডাকবো, না ডেকে আর উপায় কি? রাজ ওকে নাম ধরে ডাকতে লাগলো, রুষা, রুষা ওঠো, সকাল হয়ে গেছে, সবাই দেখলে অসুবিধা হয়ে যাবে। রুষা, এই রুষা, হটো। রাত
গায়ে হাত দিয়ে দেখলো হাত পাগুলো খুব গরম। তারপর কপালে হাত দিয়ে দিয়ে কি কোনো কথা বলছে, এই রুষা এই রুষা, মনে তো হচ্ছে জ্ঞান হারিয়েছে। না, ওকে ভিতরে নিয়ে যেতে হবে। রাজ রুষাকে কোলে করে ভিতরে নিয়ে গেল। তারপর সবাইকে ডেকে ডাক্তারকে খবর দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে এলো। ডাক্তার রুষাকে ভালো করে দেখছে। আচ্ছা, ওর হাতে এসব কিসের দাগ? ডাক্তার সবাই ভালো করে দেখছে। আরে গতকাল রাতে যখন ওকে দেখেছিলাম তখন তো এসব দাগ ছিল না। এ না, ওর অবস্থা খুব খারাপ। আমি ইঞ্জেকশন দিয়েছি আর কিছু ওষুধ লিখে দিয়েছি। অবস্থা বেগোতে গেলে হসপিটালে অ্যাডমিট করতে রাখবেন, খেয়াল রাখবেন। ওকে ডক্টর, ঠিক আছে বাবা। রাজ ডক্টরকে এগিয়ে দিয়েছিল। আমার মনে হয় এখন আমরা এখান থেকে চলে যাই, ওর জ্ঞান ফিরে এলে দেখা যাবে। বাবা ঠিক আছে, চলো সবাই। সবাই চলে কিন্তু কিন্তু রাজের বন্ধুরা রুষার পাশেই বসেছিল। একটু পর রাজ ফিরল। হ্যাঁ রে রাজ, কাল রাতে ঠিক কি হয়েছিল একটু বলবি? এনা থাক, এনা এখন ওর কাছ থেকে কিছু জানতে চাস না, আগে রুষার জ্ঞান ফিরুক, তারপর রুষার কাছ থেকেই জিজ্ঞাসা করব। আরে আমি চুপ থাকতে পারলাম না, আমি একজন মেয়ে, তাই আমি বুঝতে পারছি রুষার অবস্থাটা। নিশ্চয় রাজ রুষার সাথে খারাপ কিছু করেছে। কিরে রাজ, আমি কি ভুল বললাম? এনা রাজ কিছু বলছে না, শুধু চুপ করেছে। হ্যাঁ রাজ বল। সাগর, সবাই রাজকে খুব চাপ সৃষ্টি করছে, চুপ কর তোরা, সবাই চুপ কর। না রাজ, চুপ করব না, আমরা চুপ করব না। এনা শুনতে চাস তোরা? শোন। হ্যাঁ রাজ শুনতে চাই, তবে শোন। রাজ ওর বন্ধুদের প্রথম থেকে সব খুলে বলল কি কি হয়েছে এবং কাল রাতে কি হয়েছে সব খুলে বলল। কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপ। এরা তোরাই বল আমি কী বা করবো। জানি না রে রাজ, কিন্তু আমি তোকে একটাই কথা বলতে পারি, মেয়েটাকে এভাবে ভুল বুঝিস না, হাজার হোক ও তোর স্ত্রী। এনা হ্যাঁ রে রাজ, আমরাও তাই মনে করি, এবার বাকিটা তোর হাতে। এসব বলে রাজের সব বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেল। এবার রাজ সত্যি সত্যি ভাবনায় পড়ে গেল। কী করবে বুঝতে পারছে না। হঠাৎ পিছন ফিরতেই দেখলো রুষার জ্ঞান ফিরছে। আরে উঠো না, শুয়ে থাকো। না আমি ঠিক আছি, ছাড়ুন। চুপ করো, একটু বেশি বোঝো। চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, কিছুক্ষণ পর আবার ওষুধ খেতে হবে, আমি আসছি। রাজ রুম থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই অদিতি রাজকে টেনে নিয়ে অন্য পাশে নিয়ে গেল। আরে রাজ, তুমি তো ভালো অভিনয় করো দেখছি। মানে মনে হলো কি এই যে সুন্দর করে রুষার সাথে নিজেকে মিলিয়ে ফেললো। শোনো, এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে। কি? এখন যেহেতু রুষা তোমার সাথে আছে, সেহেতু ওকে তুমি ভুলভাল ওষুধ খাইয়ে ওর উপর প্রতিশোধ নিতে পারবে। আদিতি, তোমার কি মনে হয় হচ্ছে আমি অভিনয় করছি? হ্যাঁ, মানে মানে হলো রুষাকে আমি আর কোনোদিন কষ্ট দিতে চাই না। এই কথাটা বলে রাজ নিচে চলে গেল। অদিতি ওকে অনেক ডাকলো কিন্তু রাজ দাঁড়ালো না। এসব কথা বলার মানে কি? রাজ এসব কি বলছে আমাকে? ও কি সত্যি সত্যি রুষাকে মেনে নিচ্ছে? রাজ নিজেই গিয়ে সবাইকে রুষার জ্ঞান ফেরার কথা বলল, কিন্তু সবাইকে নিষেধ করে দিল কেউ যাতে এখন রুষার কাছে না যায়, যা করার ও নিজেই করবে। এসব শুনে সবাই খুব অবাক হলো এবং মনে মনে খুশি হলো। রাজ উপরে গিয়ে দেখলো রুষা বসে আছে। এই নাও খাবারটা খেয়ে নাও। রাজ রুষার মুখের দিক খাবারটা এগিয়ে দিল। এটা দেখে রুষা প্রচণ্ড অবাক হলো। কি হলো? এভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? কেন খাও? রুষা খেতে লাগলো। ওর চোখ থেকে পানি ঝরছে আর মনে মনে ভাবছে, কে জানে এই সুখ কতক্ষণ। এই নাও, এই ওষুধগুলো খেয়ে নাও, তারপর চুপচাপ শুয়ে থাকো। কিন্তু তোমার সব কিন্তুর উত্তর তুমি ঠিকই পাবে, কিন্তু এখন কোনো কথা নাই। রুষা শুয়ে পড়ল আর রাজ ওর গায়ের চাদরটা দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। রুষা শুধু একটাই কথা ভাবছে, এই সুখ হয়তো চোখ বুজলেই শেষ হয়ে যাবে। কে জানে। রাজ আজ অনেকদিন পর বাগানে হাঁটছে। ওকে দেখে তুলিয়ে গেল। ভাইয়া, আজ অনেকদিন পর মনে হচ্ছে তুই অনেক হ্যাপি। হ্যাঁ রে, ঠিক বলছিস। আজ কেন জানি না খুব হালকা লাগছে। মনে মনে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। তাই নাকি? আচ্ছা, বৌমনি কি করেছে? ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছো? তাই ভালো করছে। কে জানে কি হয়েছে। রাজ মনে মনে ভাবতে লাগলো, যা হয়েছে সব আমার জন্য হয়েছে, আর এখন থেকে যা হবে সব ভালো হবে। কিরে ভাইয়া, কি ভাবছিস? না কিছু না, এমনিতে চল ঘরে। রাজ যখন ঘরে গেল দেখলো রুষা ডাইনিংয়ে বসে মায়ের সাথে কথা বলছে। ও কি নিচে নেমে এলো? আমি তো ওকে ঘুমাতে বলেছিলাম। থাক, ওর যা মন চায় তাই করুক। রাজ চুপচাপ উপরে উঠে গেল। রাজ, আসবো? আরে তোরা আয় আয়, এতে জিজ্ঞাসা করার কি আছে? না বলেছিলাম কি আমরা কাল ঢাকায় ফিরে যাচ্ছি, ওখান থেকে বিদেশে ফিরে যাবো। রাঘব, এখন কি বলছিস তোরা? তোরা চলে যাবি মানে? মাত্র কয়েকদিন আগে এলে। এই তোরা আমার সাথে ইয়ার্কি করছিস না তো? না রে, আমরা সত্যিই চলে যাব। আমার বিয়ের অনুষ্ঠান না দেখেই মানে? আসলে জানিস, আমি অনেক ভেবে দেখলাম যে আমি রুষার উপর অনেক অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ভুল বোঝাবুঝি নয়। আমি রুষাকে স্ত্রী হিসাবে মেনে নেব, তাই আগামীকাল সামাজিকভাবে একটা পার্টির আয়োজন করছি। এবার তোরাই বল, হোয়াট এ সারপ্রাইজ। রাজ, তুই রুষাকে সত্যিই মেনে নিছিস? না, আসতে বল। এই সারপ্রাইজটা আমি সবাইকে দিতে চাই। চল নিচে, বাকিটা ওখানে হবে। রাজ সব বন্ধু বান্ধব নিয়ে নিচে এলো। মা সবাইকে একটু ডাকলো প্লিজ। কেন রে রাজ, কোনো সমস্যা? মা তুমি একবার ডাকুই না।
রাজের মা সবাইকে ডেকে নিয়ে আসলো। কি ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। রাজ কি হয়েছে? হ্যাঁ বাবা বলছি। রাজ একবার করে সবার মুখের দিকে তাকালো। আজ আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা হয়তো সবাই খুব অবাক হবে, এটাই স্বাভাবিক। কারণ অবাক হওয়ারই কথা। আমি সবার সামনে আজ এই কথাটা বলছি, সবার চোখে বিস্ময়। সবাই রাজের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি রুষাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। এই কথা শোনার সাথে সাথে সবাই খুশি হলো। বাবা তুই সত্যি বলছিস? তুই রুষাকে মেনে নিয়েছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। আজ আমার খুব ভালো লাগছে এটা দেখে, এতদিন পর আমার ছেলেটা একটা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। বাবা, রাজভাই তুমি কি সত্যি ওই রুষাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? ভাবি, হ্যাঁ ঠিক। আর তাই আমি আগামীকাল সন্ধ্যায় একটা পার্টির আয়োজন করছি, যেখানে আমার রুষার বিয়ের ব্যাপারটা আমি নতুন করে সবাইকে জানাবো। তোমাদের যাকে যাকে বলা দরকার বলে দিও। আর আমি আর রুষা গিয়ে আজ সন্ধ্যায় রুষার বাড়ির লোকদেরকে নিয়ে আসবো। এসব বলে রাজ উপরে চলে যায়। রুষা চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ছে। ও সত্যি বুঝতে পারছে না এসব সত্যি নাকি। না রে মা, কান্না নয়, তুই আমার দেওয়া কথা রেখেছিস। আমার ছেলেটা সত্যি মানুষ হলো। সত্যি, আমি সত্যি পেরেছি মা রাজবাবুকে ভালো করে। হ্যাঁ রে মা, হ্যাঁ। এখন আর কোনো কান্না নয়, এখন তো সুখের দিন। রুষার কাছে সব শুধুই সব লাগছে। সুইটহার্ট, এখনো কোনো কাঁদছো? আর কোনো কান্না নেই। এ না। রুষা। রুষা আস্তে আস্তে উপরে গেল, দরজার পাশে দাঁড়ালো। কি হলো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। না মানে, আজ তুমি আমার কাছে কিন্তু কোনো উত্তর জানতে চেয়েছিলে। এটাই তার যোগ্য উত্তর। রুষা ভিতরে গিয়ে রাজের পা ধরে বসলো। আরে এটা কি করছো? ওঠো, গতকাল রাতে আমি আপনাকে অনেক কথা বলেছি। আপনি আমায় ক্ষমা করে দিন। আরে ওঠো, অপরাধ তো আমিও করিনি। তুমি কথাগুলো বল না বললে হয়তো আমি কোনোদিনও তোমার দুঃখটা ফিল করতে পারতাম না। রুষা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। যেখানে আপনি নিজের থেকে সব বুঝতে পেরেছেন, সেখানে আর কোনো ভুল বোঝাবুঝি নয়। না রাজকে আমি কোনোদিনও তোর মতো একটা গাইয়া মেয়ের হতে দিব না। অদিতি, অদিতি এসব কি বলছো তুমি? চুপ করো। না রাজ, ওই মেয়েটা কখনো তোমার যোগ্য হতে পারে না। আমি তোমার যোগ্য। অদিতি, ও আমার যোগ্য কিনা সেটা আমি বুঝলেই হলো। কারো বোঝার দরকার নেই। না, আমি তো তোমাকে ভালোবাসি। বলো রাজ, ছাড়ো আমাকে। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। রাজ, হ্যাঁ অদিতি, প্লিজ আউট। অদিতি রেগে ঘর থেকে বেরিয়ে গেল। শোনো তুমি অতিথি, কথায় কিছু মনে করো না। না না। আর হ্যাঁ, তৈরি হয়ে নাও, আমরা এক্ষুনি তোমার বাড়ি যাব। ঠিক আছে। রাজবাবু হয়তো সত্যি সত্যি তার ভুল বুঝতে পেরেছে, আর কিছু চায় না, শুধু উনি এমনি করে ভালো থাকুক। কিছুক্ষণ পর রাজ আর রুষা বেরিয়ে গেল। 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেল। রুষা পৌঁছে ভেতরে গেল আর রাজ পেছনে। মা, বাবা। রুষা, তুই? হ্যাঁ ছোট কাকি, আমি। মা কোথায়? মা আর বাবা ভেতরে দেখতেই বেরিয়ে এলো। রুষাকে দেখে ওনারা কান্নায় ভেঙে পড়ল। মা। রুষা দৌড়ে মায়ের কাছে গেল। কেমন আছো মা? তোকে কি আর খারাপ থাকতে পারি? রাজকে দেখে ওরা সবাই একটু ঘাবড়ে গেল। তুমি? রাজ গিয়ে ওদের পায়ে ধরে সালাম করলো। সবাই খুব অবাক হলো। বেঁচে থাকো বাবা, সুখী হও। হঠাৎ এলে, একটা খবর দিলে পারতে। আসলে সবে তো হঠাৎ করে হয়েছে, তাই আর খবর দেওয়া হয়নি। বাবা মা, সেদিনের ঘটনার জন্য আমাকে আপনারা ক্ষমা করে দিন। সত্যি আমার মাথা ঠিক ছিল না। না বলে কি বলতে কি বলেছি। না বাবা, আমার কিছু মনে করিনি। আসলে আমারও মনের অবস্থাটা বুঝতে পেরেছি বাবা। মা, ছি ছি, এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছো, এসো ভেতরে এসো। না, আসলে আজকে আমরা থাকতে পারবো না, অনেক কাজ আছে। কি বলছো? প্রথমবার তুমি বাড়িতে এসেছো আর কিছু মুখে না দিয়েই, না বসেই চলে যাব, তা কি করে হয়? না, আসলে সত্যিই সময় নেই। আমরা আপনাদের দাওয়াত করতে এসেছি। আগামীকাল আমার আর রুষার বিয়ে উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছি, তাই আপনারা সকালেই চলে আসবেন। তাই ঠিক আছে বাবা, আমরা যাব। কিন্তু তুমি অন্তত একে এক গ্লাস পানি খেয়ে যাও। ঠিক আছে, তাই দিন। রাজ এক গ্লাস পানি খেয়ে রুষাকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ি পৌঁছাতে সবাই সেদিনের মতো নিজের কাজ সেরে খাওয়া দাওয়া শুরু করে শুয়ে পড়ল। কি ব্যাপার রুষা, তুমি নিচে বিছানা করছো যে? নয় কি করব? কেন উপরে শুবে? না, এখনো সময় হয়নি। আগে কালকের অনুষ্ঠান হোক, তারপর দেখা যাবে। তাই? হ্যাঁ তাই। এবার শুয়ে পড়ুন। কাল অনেক কাজ আছে। ঠিক আছে। সেদিন রাতে ওরা অনেক কথা বলল, গল্প করলো, তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রুষা সকাল সকাল উঠে উজু করে নামাজ পড়ে নিল। তারপর রাজকে ডেকে দিল। রাজ আর আজ কিছু বলল না। নাও উঠে গেল। রুষা রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবার তৈরি করলো। সকালের নাস্তা ছেড়ে কাজে ব্যস্ত হয়ে গেল। দুপুরের দিকে রুষার পরিবারের সবাই এলো। রুষা আজ আবারও বউয়ের সাজ। কিন্তু আজ তার মনে কোনো কষ্ট নেই। আজ অনেক খুশি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। রাজ আর রুষা নিচে নেমে এলো। রাজের বাবা আর মা সবার সাথে রুচা আর তার পরিবারকে পরিচয় করে দিল। রাজ সবার সামনে
রাজ সবার সামনে রুষাকে আংটি পরিয়ে কিনলে আজ সত্যি অনেক খুশি। আমিও রুষা রাজ। রাজ রুষার হাতটা ধরলো আর ওকে ভালো করে দেখলো। রুষা, সত্যি তুমি অনেক সুন্দর, তোমার চোখ দুটো আরো বেশি সুন্দর, তোমার মুখ কত মায়াবী। মনে মনে বলতে লাগলো। কি দেখছেন? আজ বলতে কোনো দ্বিধা নেই, তোমাকে দেখছি। আরে বৌমনি, ভাইয়া তোরা এখনই? তুলিকে দেখে ওরা দুজনে একটু সরে দিল। চল বৌমনি, কোথায়? কোথায় আবার? আজ তোমাদের অনুষ্ঠান আর তোমরা একটু দেখবে না কে কি খাচ্ছে? হ্যাঁ তাই। রুষা তুলির সাথে সব দিক ঘুরে দেখছে, কিন্তু হঠাৎ করে ওর খুব খারাপ লাগছে, কেমন জানি না বমি আসতে চলছে। বৌমনি কোনো সমস্যা? না, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। রুষা ভিতরে ঢুকে ওয়াশরুমে গেল। আরে রুষা এত তাড়াহুড়ো করে কোথায়? রাজ। রাজ রুষার পিছু পিছু নিল। রুষা বমি করতেই অবাক হয়ে গেল। একি এত রক্ত! রুষা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পিছন থেকে রাজকে দেখে এক পা পিছিয়ে গেল। রুষা তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেললো। হঠাৎ করে ওকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে রাজকে ওকে গিয়ে ধরে ফেললো। রুষা, রুষা তোমার কি হয়েছে? রুষা কোনো কথা বলতে পারছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এদিকে রাজ তাড়াতাড়ি রুষাকে নিয়ে নিচে করে গেল। তখনও রুষার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। রুষাকে দেখে সবাই বিচলিত হয়ে পড়ল। কী হয়েছে? মা, কথা বলার সময় নেই, ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ওরা সবাই রুষাকে নিয়ে হাসপাতালে যায়। ওরা ডাক্তার দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে গেল। সবাই বাইরে বসে অপেক্ষা করতে 30 মিনিট পর ডাক্তার বেরোলো। ডাক্তার ইশারায় বলে, কেমন আছে? আই এম সরি রাজ, রুষার অবস্থা খারাপ। মানে রুষার দুটো কিডনি ড্যামেজ। কখনোই হতে পারে না রাজ। এটা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ল। এটা সত্যি, ওর দুটো কিডনি আগেই নষ্ট ছিল, কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম হয়তো এমন কোনো ওষুধ খেয়েছে যেটা আরও বেশি ক্ষতি করেছে। তোমরা অনেক দেরি করে ওকে হসপিটালে এনেছো, এখন আমাদের কিছু করার নেই। ওষুধ? রাজের মনে পড়ে গেল, নিজেই তো খাইয়েছিল। হে খোদা, আমি এটা কি করেছি? নিজের হাতে আমি রুষার এত বড় ক্ষতি করেছিলাম। ডক্টর কে কি কোনোভাবেই ভালো করা সম্ভব নয়? প্লিজ। সরি, সেটা কখনোই আর না। আর কতক্ষণ বেঁচে আছে সেটা আমরা কেউ জানি না। না, এটা নির্মম সত্যটা মেনে নিতেই হবে। ওদিকে রুষার বাবা মা কান্নাকেও থামাতে পারছে না। রাজ বুঝতে পারছে না কি করবে। ও রুষার রুমে ঢুকে পড়লো। ওর পিছু পিছু সবাই। রুষা, আমি সব শুনেছি রাজবাবু। রুষা, ওই সব মিথ্যে, তুমি ওসব বিশ্বাস করো না। না, সব সত্যি, সব। রুষা, এতদিন পর আমি একটু সুখের দেখা পেয়েছি, সেটা আমি হারাতে চাই না। আমি তোমাকে আরও অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। একদম না। মা বাবা, হ্যাঁ বলো মা। আপু ফিরে এলে তোমরা তাকে ক্ষমা করে দিও, আমি তো আর থাকবো না। তোমরা নিজেদের যত্ন নিও। এসব তুই কি বলছিস? হ্যাঁ বাবা মা, আপনারা একটু আসবেন। হ্যাঁ বৌমা বলো। রাজবাবুকে আপনারা আর ভুল বুঝবেন না, উনি একদম ভালো হয়ে গেছে। তুলি তোমার ভাইয়াকে দেখে রেখো। হ্যাঁ বৌমনি, দেখবো। আপনারা একটু শুনবেন? রাজের বন্ধুরা রুষার দিকে এগিয়ে এলো। বলো সুইটহার্ট, আপনাদের বন্ধুকে আপনারা কখনোই কষ্ট দেবেন না, ও একদম ভালো হয়ে গেছে। ওকে ডিয়ার। ভাবি ভাবি বলো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি। কি বলছো রুষা এভাবে? রাজবাবু বলো রুষা, আমার আর কাউকে কিছু বলার নেই, চাওয়ারও নেই। শুধু আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? আমাকে একবার জড়িয়ে ধরবেন। রাজ রুষাকে শক্ত করে জড়িয়ে ধরতো। রুষা, এত সহজে আমি তোমাকে ছাড়বো না। তোমার সাথে আমার এখনো ঘুরতে যাওয়া বাকি, রাতের আকাশে বসে তারা গোনা বাকি। তোমাকে আমি ছাড়বো না কখনোই, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রুষা আর রাজ কাঁদছে, ওদের কান্না দেখে সবাই কাঁদছে। রুষা আর কাঁদছে না। রুষা, রুষা, রুষা। ডক্টর দেখুন, রুষা আর কথা বলছে না। দেখুন, সরুন আপনারা। সরি, সি ইজ ডেথ। না না, এ হতে পারে না। রুষা, তুমি মরতে পারো না। না, সবাই কাঁদছে, কিন্তু রুষা আর ফিরবে না। হাসপাতাল থেকে নিয়ে সব কাজ শেষ করে কবর দেওয়া হলো। রাজ আর কাঁদছেও না, কোনো কথাও বলছে না, চুপচাপ আছে। রুষার মৃত্যুটাও কিছুতেই মেনে নিতে পারছে না। এখনও রাতে ঘুমালে ওর মনে হয় কেউ সকালে ওকে নামাজ পড়তে ডাকছে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটার নাম স্ত্রীর অধিকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।